প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। শনিবার দিন ঢাকার হোটেল শেরাটনে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে প্রেস মিট ছিল, সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে তিনি যে আলাপচারিতা করছিলেন, কথা বলছিলেন, তো সেটি 3 দিনে গড়ালো, কিন্তু সেটি নিয়ে আলোচনা যেন থামছেই না। এখনও বিভিন্ন পয়েন্টস নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক চলছে অনেকগুলো বিষয় নিয়ে। কিছু বিতর্ক তৈরি হয়েছে কারো কারো বক্তব্য নিয়ে। তো এই বিষয়ে একটু কথা বলবো। 3 দিন ধরে ব্যবচ্ছেদ চলছে, এটির আসলে বলা উচিত। তো সেখানে কথা বলছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তো মাহমুদুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই বলে নিয়েছিলেন যে তার যে পত্রিকাটি আছে আমার দেশ পরিবারের একটি প্রোগ্রাম আছে কোথাও। এটি ফিক্সড, আগে থেকে নির্ধারণ করা আছে, সো তাকে সেখানে চলে যেতে হবে। তিনি শুরুই করেছিলেন এইভাবে এবং দুঃখ প্রকাশ করেছিলেন যে আমি থাকতে পারবো না, আর তাই আমি বড় বক্তব্য দেব না, কারণ যেহেতু আমার পরে অন্যেরা বক্তব্য দেবেন, তাদের বক্তব্য যেহেতু আমি শুনতে পারবো না, থাকতে পারছি না, তাই আমিও বড় কোনো বক্তব্য দেব না, আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্যে কিছু কথা বলবো। তো তিনি তেমনটিই বলেছিলেন আসলে শুরুতেই। তো তার সেই সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন, তারেক রহমানকে তিনি উদ্দেশ্য করে কথা বলছিলেন যে তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন, তাই দেশে প্রকৃতপক্ষে কি হচ্ছিল, দেশীয় রাজনীতি বা মাঠ পর্যায়ের রাজনীতি কোন দিকে গিয়েছিল, আওয়ামী আমলটি পুরো শেখ হাসিনার শাসন ব্যবস্থা, তো এই অনেক কিছু সম্পর্কেই তার প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না তারেক রহমানের। এই বিষয়ে ইঙ্গিত করে মাহমুদুর রহমান 2-4টা কথা বলেছিলেন। আর তিনি এটিও বলেছিলেন যে আমি কিছু নাম বলবো এখানে আজকে, তো এই নামগুলো আমি না বললে এখানে উপস্থিত আর কেউ হয়তো বলবেন না, তাই আমি কয়েকটি নাম বলছি। তিনি কয়েকজন নির্যাতিত সাংবাদিকের কথা বলেছিলেন, সাংবাদিক সম্পাদকের কথা বলেছিলেন, যারা শেখ হাসিনার আমলে নির্যাতিত হয়েছিলেন খুব বাজেভাবে। তো তিনি তাদের নাম উল্লেখ করে কথা বলছিলেন এবং তিনি মেনশন করছিলেন যে সেখানে উপস্থিত মিডিয়া কর্মীরা, বিশেষভাবে সম্পাদকেরা, মালিক সম্পাদকেরা যারা উপস্থিত ছিলেন, তাদের অনেকেরই ভূমিকা সেই সময় বিতর্কিত ছিল। অর্থাৎ তারা সেই নির্যাতিত সাংবাদিক সম্পাদকদের পক্ষে কথা বলেননি, তাদের পক্ষে দাঁড়াননি তখন। তিনি এইভাবেই কিন্তু কথাগুলো বলছিলেন। আর আমরা নিশ্চয়ই, প্রিয় দর্শক, যারা সেই শেরাটনের প্রোগ্রামটি দেখেছেন, পুরোটা না দেখলেও অংশ বিশেষও দেখেছেন, তাদের নিশ্চয়ই জানা আছে মাহমুদুর রহমানের বক্তব্য কিন্তু বেশ করতালি পড়েছিল। উপস্থিত মিডিয়া কর্মীরা তাকে করতালিতে ভাসাচ্ছিলেন, একাধিকবার এটি হয়েছে। তো তার মানে তার বক্তব্য, তারই সহকর্মীরা, যেহেতু তিনিও একজন সম্পাদক, সেখানে সম্পাদক সাংবাদিকরা উপস্থিত ছিলেন, তো তার কলিগরা তাকে খারাপভাবে নেননি এবং তার বক্তব্যে তারা করতালি দিয়ে স্বাগত জানিয়েছিলেন। অর্থাৎ কথাগুলো বোধহয় তাদের মনের সঙ্গে মিলে গিয়েছে। কারণ ইতিমধ্যে নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি তারেক রহমান দেশে আসবার পর থেকে 25 ডিসেম্বর পরবর্তী সময়ে মিডিয়া কর্মী থেকে শুরু করে এক সময় যারা ভাবাই যেত না যে বিএনপির পক্ষে কথা বলবেন, তারেক রহমানের পাশে দাঁড়াবেন, বা বিএনপি বা তারেক রহমানের কোনো গুণগান করবেন, সেটি যদি রাইটলিও হয়, এটি তাদের কাছ থেকে আশা করা যেত না। তো বিশেষভাবে এখানে নাম করা হয় প্রথম আলো এবং ডেইলি স্টারের, যে তারা কখনো তারেক রহমানের পক্ষেও দাঁড়াননি বা দাঁড়াতেন না, নির্যাতিত হলেও না, কোনো কারণেই না। তো তারা পর্যন্ত এখন তারেক রহমানের সান্নিধ্য পাবার চেষ্টা করছেন এবং আরও অনেকে। তো এই লাইনেই কথা বলছিলেন মাহমুদুর রহমান, আর করতালিতে ভেসেছিলেন। তার মানে তার বক্তব্য খুব জুৎসই হয়েছিল। তো তিনি নির্যাতিত সাংবাদিকদের মধ্যে মরহুম রুহুল আমিন গাজীর কথা বলেছিলেন, যে আওয়ামী আমলে তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন, কিন্তু তাকেও জেল জুলুম সহ্য করতে হয়েছে, চিকিৎসা নিতে দেওয়া হয়নি। তো এইভাবে ধুকে ধুকে তিনি মরেছেন। নির্যাতিত হয়ে কনক সারওয়ার দেশ ছেড়েছেন এবং কনক সারওয়ারের বোনকে ঢাকার উত্তরা থেকে, প্রিয় দর্শক আপনাদের অনেকের মনে আছে, একজন নিছক গৃহবধূ ভদ্রমহিলা, তাকে তার ব্যাগে বা পকেটে ইয়াবা বা এরকম কোনো কিছু দিয়ে তাকে ফাঁসানো হয়েছিল, কনক সারওয়ারের বোনকে। তো এই কাজ হাসিনা অনেকের সঙ্গেই করেছেন, বা হাসিনার লেসপেন্সারেরা, বিভিন্ন বাহিনীর লোকেরা হাসিনার নির্দেশে, সেটি আমাদের জানা আছে। মাহমুদুর রহমান নিজে কী পরিমাণ নির্যাতিত হয়েছিলেন সে কথাও দেশবাসীর জানা আছে।
তো সেই প্রসঙ্গেই মাহমুদুর রহমানের এই বক্তব্য, কিছুটা ক্ষোভ তার কণ্ঠে ছিল, সেটিরই প্রকাশ ঘটেছে, আর করতালি তিনি পেয়েছেন সেগুলো বলে। তো একটি পর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, আগেই বলেছিলেন তার একটি প্রোগ্রামে যেতে হবে। তো তার এই বক্তব্য নিয়ে সিনিয়র সাংঘাতিক মাসুদ কামাল কথা বলছেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধাচরণ করে তিনি একাধিক জায়গায় কথা বলেছেন। তিনি কথা বলেছেন IBTV USA নামক একটি চ্যানেল থেকে, IBTV US, সেখানে কথা বলেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে মাহমুদুর রহমানকে তার অহংকারী মনে হয়েছে, কারণ মাহমুদুর রহমান বলেছিলেন আমি সবার চেয়ে জ্ঞানী, আর আমি যা জানি আর কেউ তা জানে না। এই বক্তব্যে মাসুদ কামাল আহত হয়েছেন সাইকোলজিক্যালি, তাই তিনি তার বিরোধিতা করছেন, এবং এই বক্তব্যে তাকে মাহমুদুর রহমানকে খুব অহংকারী মনে হয়েছে। আচ্ছা প্রিয় দর্শক, এখানে বলে রাখা ভালো, এই সিনিয়র সাংঘাতিক মাসুদ কামাল অত্যন্ত ভদ্রভাবে স্লোলি প্রতিনিয়ত আওয়ামী বয়ান তৈরি করছে। তার কান্নাকাটির যেন শেষ হয় না, আওয়ামী লীগ কেন আসছে নির্বাচনে, 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ব্যালটে নৌকা নেই, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, কেন পারবে না, এই নির্বাচন অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, এই কষ্টে মাসুদ কামাল রাতে ঘুমাতে পারেন না, আপনারা জানেন। আর এই মাসুদ কামাল এই বয়ানই তৈরি করছেন, সারাক্ষণ আওয়ামী বয়ান তৈরি করছেন, কিন্তু মুখে আবার কিছু সমালোচনা করবেন, শেখ হাসিনার বিরুদ্ধে দিয়ে একটা কথা বলবেন, আওয়ামীরা খারাপ কাজ করেছে এটা বলবেন, কিন্তু তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তার কষ্টের কোনো শেষ নেই। এই হলেন মাসুদ কামাল। তার আরেক প্রিয় বন্ধু আছে আনিস আলমগীর, প্রায়শই তার কথা কিংবা অন্য মঞ্চে তাকে আনা হতো, সিনিয়র সাংবাদিক পরিচয় করিয়ে দিয়ে নিয়ে আসা হতো, আর আনিস আলমগীর তার গল্পের কি বলে এটিকে ঝুড়ি খুলে বসতেন আওয়ামী পক্ষে। আনিস আলমগীর বরাবর সরাসরি বলতেন তিনি শেখ হাসিনার ভক্ত, আওয়ামী লীগের সমর্থক, তিনি সরাসরি বলতেন, এবং কিছু মিথ্যাচার করে এখন জেলে আছেন আপাতত আনিস আলমগীর। আচ্ছা, আনিস আলমগীরকে নিয়েও তিনি কথা বলেছেন, আমি পরবর্তী আলোচনার পরের অংশে আসছি। মাসুদ কামাল আরেকটি কাজ করেছেন, সেটি হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পচাবার যত রকমের ব্যবস্থা আছে, একেবারে ডে 1 থেকে, জবে থেকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে 8 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থান হলো 5 তারিখে, 5 আগস্ট, 8 তারিখ ক্ষমতা নিলেন অধ্যাপক ইউনূস। সেই থেকে আজ অবধি মাসুদ কামাল সম্ভবত একদিনও বাদ দেননি যে অধ্যাপক ইউনূসকে পচাবার চেষ্টা করেননি, তাকে ডিফেম করবার, তাকে ডিমিন করবার চেষ্টা করেননি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উইকনেস খুঁজে বের করা কিছুটা আননেসেসারিলি। আমি বলছি না সরকারের সমালোচনা করা যাবে না, নিশ্চয়ই করতে হবে। আমিও আমার ক্ষুদ্র চ্যানেল থেকে অধ্যাপক ইউনূসকে সমালোচনা করছি, যেখানে প্রয়োজন মনে করছি দেশের সাথে তার সমালোচনা করছি, আবার তার প্রশংসা করে আমি একাধিক এপিসোড বানিয়েছি। বাট মাসুদ কামালকে দেখলাম একমাত্র ব্যক্তি যিনি এখানে কোনো ব্যালেন্স করেন না। তিনি পবিত্র অ্যাসাইনমেন্টে আছেন মনে হচ্ছে, যেন অধ্যাপক ইউনূসকে ছোট করতে হবে, টেনে নামাতে হবে, আর অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ দেখাতে হবে যে এই সরকার একটি ব্যর্থ সরকার, এই সরকার ফেল করেছে। অত্যন্ত ভয়ঙ্করভাবে এই বয়ান তৈরি করবার চেষ্টা করেছেন গত 17 মাস মাসুদ কামাল। তো সেই মাসুদ কামাল আর অধ্যাপক ইউনূসের নোবেল নিয়ে তিরস্কার করতেন, প্রায়শই তিরস্কার করেছেন, অনেকগুলো এপিসোড বানিয়েছেন, নোবেল বিজয়ী বলে হাসি ঠাট্টা করতেন। তো মাসুদ কামাল লেখাপড়া কোথায় করেছেন, আমি যতদূর জেনেছি তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জার্নালিজমে। তাই স্ট্রংলি ডাউটেড। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বকে প্রশ্ন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে এই প্রোডাক্ট কী করে তৈরি করলো, যে কিনা নোবেল প্রাইজ কী জিনিস সেটি বোঝেন না, এবং অধ্যাপক ইউনূসের নোবেল প্রাপ্তি নিয়ে হাসি ঠাট্টা করেন। আমার কথা হলো তার সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, সেটি আরেক কথা। নোবেল প্রাপ্তি তার ভিন্ন বিষয়, এটি আমাদের জাতীয়ভাবে মর্যাদাশীল করেছে, বাংলাদেশকে তিনি এলিভেট করেছেন, উচ্চ স্থানে নিয়ে গিয়েছেন, আমরা সবাই গর্বিত তার নোবেল প্রাপ্তিতে। কিন্তু তার মানে এই না যে তিনি খারাপভাবে দেশ শাসন করলে আমরা খুব তাকে হাততালি দিতে থাকবো। আমি অনেকবার তার বিরুদ্ধাচরণ করে কথা বলেছি, আমি আমার ভিডিওতে টাইটেল দিয়েছি গণ আদালতে অধ্যাপক ইউনূস, এবং তার প্রবলেমগুলো আমি ধরে দিয়েছি। তার যেসব শর্টকামিংস আছে, তিনি মিসম্যানেজ করছেন, অনেক কিছু বুঝতে পারছেন না, আমি তুলে ধরেছি সেগুলো এক কথা। কিন্তু তার নোবেল প্রাপ্তি নিয়ে হাসি ঠাট্টা করা এবং সেটির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা, এই যোগ্যতা কি মাসুদ কামালের কখনো ছিল নাকি আছে?
এখন মাসুদ কামালের যোগ্যতা নিয়ে আমি কেন প্রশ্ন তুলছি, অনেকের মনে কষ্ট হবে। কেউ আমাকে বলবেন আমি ব্যক্তি আক্রমণ করছি। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আমি চাইনি ব্যক্তি আক্রমণ করতে। মাসুদ কামাল তার কোনো একটি এপিসোডে একদিন 1 মিনিট একটি বাক্যে 4টি ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন। 4টি ইংরেজি শব্দ ভুলভাবে ব্যবহার করেছেন তিনি ইংরেজিতে কলোকেশন বলতে একটি কথা আছে, কোন শব্দ কোথায় ব্যবহার করব। কলোকেশনাল নলেজ তার বলতে গেলেই নেই একেবারে। ইংরেজিতে সবাইকে জাহাজ হতে হবে না, ইংরেজি আমাদের মাতৃভাষা না। কিন্তু একজন সাংবাদিক যিনি কিনা অধ্যাপক ইউনুসের নোবেল নিয়ে প্রশ্ন তোলেন, তার তো যোগ্যতা থাকতে হবে। তাহলে 1 মিনিট কথা বললে 4টা ইংরেজি শব্দ ব্যবহার করলে 4টাই যদি কলোকেশনাল এরার ঘটে, অর্থাৎ সেই শব্দগুলো মিসঅ্যাপ্লাইড হয়েছে, সেখানে সেগুলো বিলং করে না, তিনি ব্যবহার করেছেন। আচ্ছা, বাংলাও তার ঠিক নেই। কোনো সভ্য সমাবেশে গুছিয়ে একটু বাংলা বলা একজন সিনিয়র সাংবাদিক বলে যিনি নিজেকে পরিচয় দেন, তো বাংলাও গুছিয়ে বলতে পারেন না। আর যেই ভিডিওর কথা আমি বলছি, যে এপিসোডের কথা বলছি, যে IBTV USA-তে কথা বলেছেন, সেখানে এক পর্যায়ে বলছেন যে মাহমুদুর রহমান নাকি তারেক রহমানকেও আন্ডারমাইন করেছেন। তো মাসুদ কামালের জানা নেই আন্ডারমাইন মানে হলো কাউকে ক্ষতিগ্রস্ত করা। তিনি বোঝাতে চেয়েছিলেন আসলে মাসুদ কামাল আন্ডার এস্টিমেট করেছেন, কারণ তিনি বলেছেনও, তার বাংলা কথায় ব্যাখ্যা করেছেন। মাসুদ কামাল বলেছেন যে মাহমুদুর রহমান বললেন 17 বছর তিনি দেশে নেই, তিনি দেশের খোঁজখবর রাখেন না, কিন্তু প্রতিদিন তিনি দেশের খোঁজখবর রেখেছেন, নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাই এখানে মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক, তিনি তারেক রহমানকে আন্ডারমাইন করেছেন। এখানে আন্ডারমাইন শব্দটি ঠিক হয়নি। আবার আরেকটি কলোকেশনাল এরার বা ইংলিশ ওয়ার্ডস মিসঅ্যাপ্লাইড। এখানে বলতে হতো তারেক রহমানকে আন্ডার এস্টিমেট করেছেন, তো তিনি বললেন আন্ডারমাইন করেছেন। তো আমি তার আগের এপিসোডে যেখানে 4টি ইংরেজি শব্দ ভুলভাবে ব্যবহার করেছিলেন, সেখানে তাকে অনুরোধ করেছিলাম তিনি যাতে তার কন্টেন্টে ইংরেজি শব্দ ব্যবহার না করেন, যেহেতু যখনই মুখ খুলছেন ইংরেজি শব্দ ব্যবহার করছেন, সেটি ভুল জায়গায় পড়ে যাচ্ছে। তো কেন বলেছিলাম, কারণ তাকে অনেকে শুনেন, তার অনেকেই তার সমর্থক, ভক্ত, দর্শক, শ্রোতা আছেন, তারাও তো ভুল মেসেজটি পাচ্ছেন। তারা ভাবছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এই শব্দ ব্যবহার করেছে, তো এটি ঠিক আছে, আমিও এখন থেকে এরকম ব্যবহার করব। পুরো দেশে এই মূর্খতা ছড়িয়ে পড়বে। তাই তাকে অনুরোধ করেছিলাম তার যা বলবার তিনি বলুন, ইংরেজি শব্দ যাতে ব্যবহার না করেন। তো যাই হোক, আজও তিনি একই কাজ করলেন, ভুলভাবে ইংরেজি শব্দ ব্যবহার করলেন। তো এনিওয়ে, তিনি সেখানে এক পর্যায়ে বললেন আমি তাকে সাংবাদিকই মনে করি না। তিনি মাহমুদুর রহমানকে সাংবাদিকই মনে করেন না, কিন্তু তিনি নিজে বিশাল বড় সাংবাদিক। আচ্ছা, মাহমুদুর রহমান সম্পর্কে বিস্তারিত এখানে বলবার সুযোগ নিয়ে এপিসোড বড় হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে সাবেক বুয়েট স্টুডেন্ট মাহমুদুর রহমান, বুয়েট থেকে পাশ করা একজন প্রকৌশলী বেসিকলি। এর বাইরেও তার অনেক পড়াশোনা আছে, তার পার্সোনাল স্টাডি অনেক বেশি, তার স্কলারশিপ ঈর্ষণীয়, যে কোনো বিষয়ে তার নলেজ ঈর্ষা করবার মতো। তো সেইখানে এইসব মাসুদ কামালদের কোনো বেইল নেই, প্রচলিত কথায় বলতে হচ্ছে। তো যাই হোক, আমি জানি না মাসুদ কামাল কেন তার উপর রাগান্বিত কিংবা তার প্রতি এত ক্ষোভ। আচ্ছা, মাসুদ কামাল একই ইস্যুতে কথা বলছিলেন নবনীতা চৌধুরী, আরেক আওয়ামী বয়ান তৈরিকারী। মিথ্যে বয়ান সারাক্ষণ চলছে, অধ্যাপক ইউনুসের চরিত্র হননকারী, অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার চেষ্টায় যারা যারা লিপ্ত, আরেক আওয়ামী হলেন নবনীতা চৌধুরী ওরফে কটকটি বেগম। তো সেই কটকটি বেগমকে হ্যালো নবনীতা নামক একটি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন মাসুদ কামাল। নবনীতা প্রশ্ন করছিলেন, মাসুদ কামাল উত্তর দিচ্ছিলেন। তো সেখানে মাসুদ কামাল বলছিলেন যে সাম্প্রতিক একটি প্রথম আলো জরিপে উঠে এসেছিল 0.2% ভোটার্স ভোট দিতে যাবেন না আসছে নির্বাচনে। তো মাসুদ কামাল বলছিলেন যে এরই প্রেক্ষিতে মাসুদ কামাল নিজের প্ল্যাটফর্মে, আমি জানি না কোনটিতে, কথায় কিংবা অন্য মঞ্চে, তিনি একটি জরিপ পরিচালনা করেছিলেন, যেটিকে আমরা অপিনিয়ন পোল বলি। আর সেই জরিপে উঠে এসেছে দেশের 52% লোক ভোট দিতে যাবেন না। তো মাসুদ কামাল বলার চেষ্টা করছিলেন, যেহেতু আওয়ামীরা ভোটে অংশগ্রহণ করছে না, আওয়ামী বা হাসিনাকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, তাই দেশের 52% মানুষ মাইন্ড করেছে, তারা ভোট দিতে যাবেন না। তো মাসুদ কামাল বলেছেন প্রথম আলোর সেটি প্রশ্নবিদ্ধ 0.2%, মাসুদ কামালেরটি নাকি সত্যি। আবার তিনি বলছিলেন যেটি ব্যক্তির উপর নির্ভর করে আসলে জরিপ কে চালাচ্ছে। তো তাহলে আমরা বুঝে গেলাম মাসুদ কামাল ব্যক্তিটি কে। এই দেশের 52% লোক নাকি ভোট দিতে যাবেন না আওয়ামী লীগের দুঃখ কষ্টে, হাসিনার জন্য কান্নাকাটি করতে করতে তারা 52% মানুষ এতটা আবেগ আপ্লুত থাকবেন যে তারা ভোট দিতে যাবেন না। তো মাসুদ কামাল এটিও বললেন যে প্রথম আলোর সেই জরিপটিতে 10,000 পার্টিসিপেন্ট ছিলেন, 10,000 লোক অংশগ্রহণ করে কথা বলেছিলেন। মাসুদ কামাল খুব প্রাউডলি বললেন তার এই প্ল্যাটফর্মে 45,000 লোক জরিপে অংশগ্রহণ করেছিলেন। তো এখন এই প্রশ্ন তো থেকেই যায়, মাসুদ কামাল কাদের বাছাই করে করে এনেছিলেন?
কাদেরকে গ্রুপ SMS পাঠানো হয়েছিল কিংবা ইমেল পাঠানো হয়েছিল এই জরিপে অংশগ্রহণ করবার জন্য নির্দিষ্ট সময়? সেই প্রশ্ন তো থেকেই যায়। কারণ মাসুদ কামাল বলছিলেন কে জরিপে অংশগ্রহণ করছে, কিভাবে জরিপ পরিচালিত হচ্ছে, এইসবের বিষয় কথা থেকে যায়। তো আমাদেরও কথা থেকে যায়। আর 10,000 লোকের স্যাম্পল দিয়েও ভালো মানের জরিপ পরিচালিত হতে পারে, সেটি ক্রস সেকশনাল হতে পারে। আর মাসুদ কামাল যেটি বলছেন 45,000 কিংবা 4.5 লক্ষ লোকও যদি জরিপে অংশগ্রহণ করে, সেই জরিপও কিন্তু ফ্লড হতে পারে, ফল্টি হতে পারে, এরোনিয়াস হতে পারে। তো মাসুদ কামাল এরকমই করছেন, এলোমেলো কথা বলছেন। কেন বলছেন? এক্সকিউজ মি, তিনি জানেন ভালো। তো এখন আমি দেখলাম তার একটি প্রবণতা, গুণী লোকদের ডিফেম করা তার একটি অভ্যাসে পরিণত হয়েছে। অধ্যাপক ইউনূসকে দিয়ে তার হাতে খড়ি যথেষ্ট পচিয়েছেন। আর মাসুদ কামাল এটি উল্লেখ করেছিলেন যে সম্প্রতি নাকি আনিস আলমগীরকে জেলখানায় তার আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি জেলে আছেন, আমাদের খারাপ লাগছে। আনিস আলমগীর নাকি বলেছিলেন যে তার আত্মীয় স্বজনের জন্য তার খারাপ লাগছে, কারণ তারাও তো জেলে আছে, পুরো দেশটি নাকি জেলখানা। মাসুদ কামাল খুব প্রাউডলি এই কথা বলছিলেন, আনিস আলমগীরকে রেফার করে। বাংলাদেশ নাকি জেলখানা, পুরো বাংলাদেশ। তো এখন আমার প্রশ্ন হলো, মাসুদ কামাল যতগুলো ভিডিও বানিয়েছেন অধ্যাপক ইউনূসকে ডিফেম করবার জন্য, ছোট করবার জন্য, মাসুদ কামাল তো 1 বছর আগে জেলে থাকবার কথা। মাসুদ কামাল কিভাবে এখনো বাইরে? তো মাসুদ কামাল তার মিথ্যাচারের, তার মিথ্যে বয়ান তৈরির দক্ষতা এখানে প্রমাণ করলেন। মাসুদ কামালের কখনই বাইরে থাকবার কথা ছিল না, অনেক আগেই জেলখানা থাকবার কথা ছিল, কিন্তু মাসুদ কামাল বাইরে। আর আনিস আলমগীর অন্য প্রসঙ্গে গিয়েছে। তো সম্প্রতি মঞ্জুরুল আলম পান্নাও ঘুরে আসলেন, বেরিয়ে আসলেন কয়েকদিন। তো তাদেরকে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কথা বলার জন্য নেওয়া হয়নি ভিতরে, অন্য কারণে নেওয়া হয়েছে। তাই মাসুদ কামালরা যেসব বলার চেষ্টা করছেন যে পুরো দেশ জেলখানা, এটি মিথ্যে কথা। বাংলাদেশে এর আগে কখনো 54 বছরে ফ্রিডম অফ স্পিচ বলতে যেটি বুঝি আমরা, মত প্রকাশের স্বাধীনতা, কখনোই সেটি এতটা অবারিত ছিল না, কখনোই না। তাই মাসুদ কামালরা এইসব মিথ্যে বয়ান তৈরি করবার সুযোগ পাচ্ছেন। নবনীতা চৌধুরীরা, আনিস আলমগীরেরা, মঞ্জুরুল আলম পান্নারা মিথ্যাচার করতে পারছেন এবং সরকার প্রধানকে, রাষ্ট্রের প্রধান নির্বাহীকে যা ইচ্ছে তাই বলতে পারছেন। প্রিয় দর্শক, এদেরকে চিনে রাখতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।